আজ আমরা যেটা পড়ব সেটা হলো ফিজিক্সের ছাত্রছাত্রীদের 10টি কমন মিসকনসেপশন। দেখো, ফিজিক্স হচ্ছে টোটালি কনসেপ্টের বিষয়। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু খুব বেশি দূর যেতে পারবে না ফিজিক্সে। শুরু করা যাক। প্রথম, তোমরা সকলেই জানো সাইন পাইয়ের ভ্যালু হচ্ছে 0, কিন্তু অ্যাকচুয়ালি সাইন পাইয়ের ভ্যালু হচ্ছে মোটামুটি ভাবে 1.22464679914735 ইন্টু 10⁻16, যেটা খুব ছোট, ভেরি ক্লোজ টু জিরো, কিন্তু জিরো নয়। এর কারণটা লুকিয়ে আছে পাইয়ের ভ্যালুর মধ্যে। তোমরা শুনে খুশি হবে, পাইয়ের ভ্যালু সবার প্রথম বলা হয়েছিল আমাদের ঋগ্বেদে। যাই হোক, তোমরা জানো পাই হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ, যেটা একটা ইরেশনাল নাম্বার দেয়। সিরিজটা কিরকম না, পাই ইকুয়াল টু 4 ইন্টু সামেশন ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি -1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2n প্লাস 1। এই সিরিজটা যদি তুমি ইভালুয়েট করো, তাহলে যে নাম্বারটা পাবে সেটা হলো 3.1415 ডট 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 ডট, অনেক বড়। নাম্বারটা এর থেকেও বড় হতে পারে যদি তোমরা 1000টা সংখ্যা পর্যন্ত অ্যাকুরেসি চাও। তোমরা যদি 1,00,000টা সংখ্যা পর্যন্ত অ্যাকুরেসি চাও, নাম্বারটা আরো বড় হবে। এই নাম্বারটার প্রপার্টি হলো দশমিকের পর সংখ্যাগুলো কোনো রকম অর্ডারে বা কোনো রকম সিকুয়েন্সে নিজেদেরকে রিপিট করে না, অর্থাৎ তুমি কোথাও পৌনঃপুনিক বসাতে পারবে না। যার জন্য 1,00,000তম সংখ্যাটা কি সেটা বোঝার জন্য তোমাকে ওই সংখ্যা পর্যন্ত ক্যালকুলেট করে যেতে হবে। অতএব বুঝতেই পারছো, পাইয়ের এক্সাক্ট ভ্যালু আমরা কিন্তু জানি না, এবং তাই পাই সমান যে 180 ডিগ্রি এটা ক্লিয়ারলি বলা যায় না। সেই জন্য সাইন 180 ডিগ্রি সমান 0 এটা ঠিক, কিন্তু সাইন পাই সমান 0 এটা থিওরিটিক্যালি সম্পূর্ণরূপে ঠিক নয়। বেশ, এরপর আমাদের প্রবলেম নাম্বার 2। একটা পরীক্ষাতে কোশ্চেন এসেছিল, ইজ লাইট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? এক্সপ্লেন ইউর অ্যান্সার। লাইট কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? যদি হয়, তোমার উত্তরটা ব্যাখ্যা করো। শুধুমাত্র একজন নয়, বেশ কয়েকজন স্টুডেন্টের খাতাতে আমি কি অ্যান্সার দেখেছিলাম দেখো। অ্যান্সারটা ছিল, yes, light is an electromagnetic wave. With the observation that light bends in magnetic field, we can say that light is an electromagnetic wave. অর্থাৎ লাইট যেহেতু ম্যাগনেটিক ফিল্ডে বেঁকে যায়, সেই জন্য আমরা বলতে পারি লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং সে একটা ছবিও এঁকেছিল, ছবিটা হচ্ছে এরকম। এভাবে আছে ম্যাগনেটিক ফিল্ড এবং লাইট এভাবে বেঁকে যাচ্ছে। এভাবে দুটো ভেলোসিটি ভেক্টর দিয়ে সে বুঝিয়েছিল যে যেহেতু ভেলোসিটি ভেক্টর দিক পরিবর্তন করছে, অতএব লাইট বেন্ড হচ্ছে, অতএব আমরা বলতে পারি লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। কেন ভুল বোঝার চেষ্টা করো। তোমরা লরেন্জ ফোর্স জানো। একটা চার্জ যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে এবং একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে বি, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড চার্জের উপর যে ফোর্সটা দেবে সেটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস পি। যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে ই, তাহলে সেই চার্জের উপর যে ফোর্স ইলেকট্রিক ফিল্ড দেবে সেটা হচ্ছে কিউ ইন্টু ই। এখন টোটাল ফোর্স হবে দুটো ফোর্সের লব্ধি, যেটা এদিকে কাজ করবে, সেটা অন্য কথা। এখন এই দুটো ফোর্সই কিন্তু কিউ এর মাল্টিপল, অর্থাৎ কিউ সমান 0 হলে ফোর্সগুলো কিন্তু হয়ে যাবে 0। অতএব ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড শুধুমাত্র সেই সব পার্টিকেলের উপর ফোর্স দিতে পারে যাদের চার্জ 0 নয়, কিন্তু একটা ফোটনের চার্জ হচ্ছে 0। সেই জন্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ফোটনের উপর কোনো রকম কোনো ফোর্স দিতে পারে না, এবং এই কারণেই লাইট ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে বেঁকে যায় না, যদিও লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমাদের প্রবলেম নাম্বার 3। তোমাদের ধারণা আছে নাথিং ক্যান মুভ অ্যাট এ স্পিড গ্রেটার দ্যান লাইট, কিন্তু অ্যাকচুয়াল কথাটা হচ্ছে নাথিং ক্যান বি অ্যাক্সিলারেটেড টু আ স্পিড গ্রেটার দ্যান লাইট। অর্থাৎ কোনো একটা পার্টিকেল যার ভেলোসিটি লাইটের থেকে কম, তাকে লাইটের থেকে বেশি ভেলোসিটিতে তুমি অ্যাক্সিলারেট করতে পারবে না। যদি করতে হয় তাহলে ইনফাইনাইট ফোর্স লাগবে, সেটা তো সম্ভব নয়। এটা কেন বোঝার চেষ্টা করো। তোমাদের মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে লাইটের ভেলোসিটিতে যদি কোনো কিছু যেতে না পারে, তাহলে ফোটন কিভাবে লাইটের ভেলোসিটিতে যায় এত সহজে? তার কারণ
ফোটনের ভেলোসিটি প্রথম থেকেই 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তুমি যদি একটা মোমবাতি জ্বালাও, এমন নয় যে মোমবাতিটার কাছে ফোটনের ভেলোসিটি হচ্ছে একটু কম এবং আস্তে আস্তে ও অ্যাক্সিলারেট হয়ে ওর ভেলোসিটি পৌঁছলো 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, সেটা নয়। ফোটনের ভেলোসিটি প্রথম থেকেই 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। অতএব এমন আরো কোনো পার্টিকেল থাকতে পারে যার ভেলোসিটি প্রথম থেকেই লাইটের থেকে বেশি, অর্থাৎ যাদেরকে অ্যাক্সিলারেট করতে হয় না। এখন প্রশ্ন, এরকম পার্টিকেল কি আছে? সেই প্রশ্নটার উত্তর প্রথম দিয়েছিলেন বিজ্ঞানী জি ফাইনবার্গ। উনি পার্টিকেলটার নাম দেন ট্যাকিয়ন। ট্যাকিয়ন একটা হাইপোথেটিক্যাল পার্টিকেল এখনো পর্যন্ত, তবে এর অস্তিত্ব বিজ্ঞান মহল কিন্তু মেনে নিয়েছে। উনি আসলে অঙ্ক কষে দেখিয়েছিলেন স্পেশাল রিলেটিভিটিতে এটা কোনো প্রবলেম সৃষ্টি করে না। শুধুমাত্র অর্ডিনারি পার্টিকেলের ফোর মোমেন্টামটা হয় টাইম লাইক, যেখানে ট্যাকিয়নের ফোর মোমেন্টাম হবে স্পেস লাইক। যেদিন ট্যাকিয়নের অস্তিত্ব প্রমাণিত হবে সেদিন ট্যাকিয়ন নিয়ে ইনি এখন যেই গবেষণা করছেন তিনি নোবেল পাবেন। বেশ, এখন তোমরা এই বিষয়টা নিয়ে যারা আরো জানতে চাও তাদেরকে আমি বলবো এই পেপারটা পড়ার জন্য। বিষয়টা আরেকটু সহজ করে বোঝানোর জন্য এই ছবিটা তোমাদের আমি দেখাই। দেখো, এখানে এটা হচ্ছে লাইটের ভেলোসিটি সি, এটা একটা বাউন্ডারি। এখানে এর ডান দিকে আছে সেই সমস্ত পার্টিকেল বা সেই সমস্ত অবজারভার যাদের ভেলোসিটি প্রথম থেকেই লাইটের থেকে বেশি, এবং এই দিকে আছে সেই সমস্ত অবজারভার যাদের ভেলোসিটি লাইটের থেকে কম। এদের এই বাঁ দিকে যে অবজারভার গুলো আছে বা পার্টিকেল গুলো আছে তাদেরকে তুমি কখনোই অ্যাক্সিলারেট করে ডান দিকে নিয়ে যেতে পারবে না। আবার ডান দিকে যে পার্টিকেল গুলো আছে তাদের ভেলোসিটি যেহেতু প্রথম থেকেই লাইটের থেকে বেশি, তাদেরকে তুমি কখনোই লাইটের থেকে কম ভেলোসিটিতে নিয়ে আসতে পারবে না। এবং আরেকটা কথা এখানে বুঝে নেওয়া দরকার, এই দুজনই কিন্তু লাইটকে একই ভেলোসিটিতে দেখবে। ল অফ অ্যাডিশন অফ ভেলোসিটি থেকে বোঝাই যায় যে লাইটকে তুমি যে ভেলোসিটিতেই যাও না কেন, লাইটকে তুমি সবসময়তেই একই ভেলোসিটিতে দেখবে। বেশ, এরপর নাম্বার 4। তোমরা সকলেই ভাবো বিগ ব্যাং হয়েছিল 13.7 বিলিয়ন বছর আগে, অর্থাৎ 13.7 বিলিয়ন বছর আগে একটা বিগ ব্যাং বা একটা সুপার অ্যাটম বিস্ফোরণ হওয়ার ফলে ইউনিভার্স তৈরি হয়েছে। কিন্তু আসলে বিগ ব্যাং শুধু তখন হয়নি, বিগ ব্যাং এখনো প্রতি মুহূর্তে কিন্তু হয়ে চলেছে, এবং এই প্রতিটা বিগ ব্যাং একটা ছোট ছোট ইউনিভার্সের জন্ম দিচ্ছে, যাদেরকে একসাথে বলা হয় মাল্টিভার্স। এখানে এই ছবিটাতে এই প্রতিটা কিন্তু একটা ইউনিভার্স, এটা অবশ্যই শিল্পীর কল্পনায় আঁকা। এখন মাল্টিভার্সের অস্তিত্ব স্ট্রিং থিওরি থেকে প্রমাণ করা গেছে, এবং তার ইনডিরেক্ট কিছু প্রুফও আছে, যদিও ডাইরেক্ট এক্সপেরিমেন্টাল প্রুফ কিন্তু নেই। এর অস্তিত্ব তাহলে কিভাবে প্রমাণিত হবে? এটা তখন প্রমাণিত হবে যদি অন্য কোনো ইউনিভার্স আমাদের ইউনিভার্সের সাথে ঠোকাঠুকি লাগে। তাহলে আমাদের ইউনিভার্সের সেই জায়গাটাতে টেম্পারেচার ভ্যারিয়েশন হবে, যে টেম্পারেচার ভ্যারিয়েশন দেখে বলতে পারবো নিশ্চয়ই বাইরের কোনো ইউনিভার্স ঠোকা লেগেছে, অতএব মাল্টিভার্সের অস্তিত্ব আছে। বেশ, এরপর প্রবলেম নাম্বার 5। তোমরা ওয়ার্ক ডান কিভাবে মেজার করো? সেটা হচ্ছে W সমান F ডট DL সমান FDL cos থিটা, যেখানে W হচ্ছে ওয়ার্ক, F হচ্ছে ফোর্স, DL হচ্ছে ডিসপ্লেসমেন্ট। অতএব একটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার, যদি ডিসপ্লেসমেন্ট হয় 0 অর্থাৎ সরণ যদি হয় 0, তাহলে মোট কার্য হবে 0, এবং যদি সরণ এবং বল এই দুটো ভেক্টর পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে, তাহলে এই cos থিটাটা হয়ে যাবে 0, যার জন্য টোটাল ওয়ার্ক ডান হয়ে যাবে 0। এখন এটা বলার পর অনেক বইতে যেটা বলা হয়, একজন মানুষ জগিং করছে, তার তো ডিসপ্লেসমেন্ট 0, তার কোনো সরণ হচ্ছে না, অতএব সেই মানুষটার কোনো কাজ করা কিন্তু হচ্ছে না, ওয়ার্ক ডান সমান 0। এখন মানুষটা যদি ওই মাঠটা একবার পুরো রাউন্ড মেরে আসে, তাহলে সে গ্র্যাভিটি ফিল্ডে রাউন্ড মারছে, অতএব গ্র্যাভিটি কাজ করছে নিচের দিকে এবং লোকটা রাউন্ড দিচ্ছে মাঠের মধ্যে সমতলে, অর্থাৎ লোকটার সরণ এবং গ্র্যাভিটি পরস্পর 90 ডিগ্রি কোণে অবস্থিত। তার উপর যদি লোকটা আবার ফিরে ওখানে চলে আসে, তাহলে তার সরণও 0।
অতএব এই লোকটার ক্ষেত্রে যেহেতু নেট ডিসপ্লেসমেন্ট 0 এবং এফ আর ডিএল আসে 90 ডিগ্রিতে, সে জগিং করুক বা মাঠে ঘুরে বেড়াক বা ঘুরে বেরিয়ে আবার সেই স্থানে চলে আসুক, সবার ক্ষেত্রেই ওয়ার্ক ডান হচ্ছে 0। এটা আসলে কিন্তু ভুল। তুমি যদি লোকটাকে বলো তোমার কার্য কিন্তু শূন্য, সে কি মেনে নেবে? তোমার কি এটা মনে হবে যে এটা ঠিক? তোমারও এটা মনে হবে না। কেন? তাহলে ভুলটা হচ্ছে কোথায়? ভুলটা হচ্ছে এখানে লোকটা কিন্তু কাজ করছে। লোকটা তাহলে কিভাবে কাজ করছে? লোকটা কাজ করছে ফ্রিকশনের এগেনস্টে, ঘর্ষণ বলের বিরুদ্ধে ওর কাজটা হচ্ছে। এফ এর জায়গাতে তুমি যদি ঘর্ষণ বল বসাও তাহলেই বুঝতে পারবে লোকটার কৃতকার্য কিন্তু হয়েছে। বেশ, এরপর আমাদের প্রবলেম নাম্বার 6। প্রবলেম নাম্বার 6-এ আমরা ইলেকট্রন স্পিন নিয়ে বলবো। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এভাবে ঘুরে চলেছে। অনেক টিচার এভাবে এক্সপ্লেন করেন যে ইলেকট্রনও নিজের অক্ষের চারিদিকে ঘুরে চলেছে। যদি তার ঘোরাটা হয় অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে তার স্পিন হচ্ছে প্লাস হাফ, এবং যদি ঘোরাটা হয় ক্লকওয়াইজ তাহলে তার স্পিন হচ্ছে মাইনাস হাফ। কিন্তু এই ধারণাটা যে ইলেকট্রন ইজ স্পিনিং অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস লাইক আর্থ, ইলেকট্রন নিজের অক্ষের চারিদিকে পৃথিবীর মতো ঘুরে চলেছে, এটা কিন্তু ভুল। কেন ভুল বোঝার চেষ্টা করো। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে ঠিকই, এবং এই ঘোরার জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি হচ্ছে সেটাকে বলছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন পৃথিবীর ক্ষেত্রে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি? সেটা হচ্ছে পৃথিবী যা যা দিয়ে তৈরি হয়েছে, ধুলো, বালি, পাহাড়, পর্বত, পাথর, তুমি, আমি বা সমুদ্র, যা আছে পৃথিবীতে সমস্ত কিছুর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যোগ করে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যায় সেটাই হচ্ছে পৃথিবীর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন একটা ইলেকট্রনের ক্ষেত্রে সেটা ভাবা যাবে না, কারণ ইলেকট্রন হচ্ছে একটা সিঙ্গেল পার্টিকেল। ইলেকট্রন কোনো কিছু দিয়ে তৈরি নয়, যার জন্য এই সমস্যাটা কিন্তু ফান্ডামেন্টাল ফিজিক্সের সমস্যা। তাহলে ইলেকট্রন স্পিনটা কি সেটা একটা বড় প্রশ্ন। সবার আগে এটা বোঝো, ইলেকট্রন স্পিন আর যাই হোক সেটা এটা নয়। ইলেকট্রন স্পিন কি সেটা বোঝার জন্য রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স আর কোয়ান্টাম ফিল্ড থিওরি ভালোভাবে জানতে হবে। সেটা এই লেকচারের টপিক নয়, সেটা আমরা হয়তো অন্য কোনো সময় বলবো। আপাতত তোমরা জেনে রাখো, স্পিন হ্যাজ নো ক্লাসিক্যাল অ্যানালগ। কোনো রকম কোনো ক্লাসিক্যাল ফেনোমেনা দিয়ে স্পিনকে ব্যাখ্যা করা যায় না। স্পিন হচ্ছে একটা টোটালি কোয়ান্টাম বিষয়। এবং আর একটা কথা জেনে রাখো, সেটা হচ্ছে স্পিন ইজ অ্যান ইন্ট্রিনসিক কোয়ান্টিটি অফ দ্য ইলেকট্রন। অর্থাৎ যেরকম সমস্ত কিছুর একটা ভর থাকে বা একটা কালার থাকে, সেরকম স্পিন একটা ইন্ট্রিনসিক কোয়ান্টিটি, প্রথম থেকেই ইলেকট্রনের মধ্যে আছে। ইলেকট্রনকে ঘুরতে হয় না স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তৈরি করার জন্য। বেশ, এরপর প্রবলেম নাম্বার 7। তোমাদের সকলের ধারণা আছে বা অনেকেরই ধারণা আছে, বিশেষ করে এইচ এ স্টুডেন্টদের মধ্যে এই ধারণাটা আমি দেখেছি যে in acceleration velocity always increases and velocity changes its direction in the direction of acceleration। অর্থাৎ অ্যাক্সিলারেশন হলে, ত্বরণ হলে ভেলোসিটি বাড়ে, এবং ভেলোসিটি সেই দিকে বাড়ে যেদিকে অ্যাক্সিলারেশন হচ্ছে। এই ধারণাটা কেন ভুল খুব সহজে বুঝতে পারবে তোমরা। দেখো, একটা পার্টিকেল সমবেগে ঘুরে চলেছে, সে সমবেগে ঘুরছে, অতএব তুমি বলতে পারো না যে এখানে অ্যাক্সিলারেশন নেই। এখানে কিন্তু অ্যাক্সিলারেশন আছে, কারণ এখানে ভেলোসিটি ভেক্টরের দিক পরিবর্তন হচ্ছে। অতএব যেহেতু ভেলোসিটি ভেক্টর পরিবর্তন হচ্ছে, তাই জন্য এখানে অ্যাক্সিলারেশন আছে, যদিও ভেলোসিটির মানটা চেঞ্জ হচ্ছে না। এখন প্রশ্ন, অ্যাক্সিলারেশনের দিক কোন দিকে? কারণ অ্যাক্সিলারেশন যদি স্পর্শক বরাবর হয় তাহলে তো পার্টিকেলটা সেদিকে চলে যেত। তাহলে অ্যাক্সিলারেশনটা কোন দিকে? দেখো, অ্যাক্সিলারেশনটা হচ্ছে, তুমি যদি অভিকেন্দ্র বলের ব্যাপারে ভাবো তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে বাইরের দিকে, বলটা বা পার্টিকেলটা ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তুমি যদি যে ফোর্সের জন্য ছিটকে বেরিয়ে যাচ্ছে না, সেটা গ্র্যাভিটেশনাল হতে পারে, ইলেকট্রোস্ট্যাটিক হতে পারে, বা আরো অন্য কিছু হতে পারে, সেই ফোর্সের কথা ভাবো, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে ভেতরের দিকে। এফ সমান এম এ, এফ এর ডিরেকশন যেদিকে অ্যাক্সিলারেশনের ডিরেকশনও সেদিকে, অর্থাৎ ফোর্স এবং অ্যাক্সিলারেশন একই দিকে কাজ করে। এখন যেহেতু দুটো অ্যাক্সিলারেশনের মান সমান, সেই জন্য পার্টিকেলটা কোনো দিকে না গিয়ে
ওই পথে ঘুরে বেড়াচ্ছে, ঠিক যে যে জায়গাতে অ্যাক্সিলারেশনের মান সমান, সেইটাই হবে পার্টিকেলটার কক্ষপথ। অতএব কোনো পার্টিকেলের ভেলোসিটি সেদিকে বাড়ে যেদিকে অ্যাক্সিলারেশন হচ্ছে, এই ধারণাটা আসলে ভুল। বেশ, ওকে। এরপর আমাদের প্রবলেম নাম্বার 8। প্রবলেম নাম্বার 8-এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে, তোমরা সকলেই ভাবো সান হচ্ছে একটা বিগ ইয়েলো বল অফ ফায়ার। সূর্য হচ্ছে একটা অনেক বড় আগুনের হলুদ গোলক, এবং তোমাদের মনে যে ছবিটা আসে সূর্য বললে সেটা হচ্ছে এরকম, যেখানে আসলে সূর্য দেখতে হচ্ছে কিন্তু এরকম। সূর্য আসলে এরকম কেন দেখতে? তার কারণ সূর্য হচ্ছে একটা হোয়াইট বল অফ প্লাজমা। সূর্যের মধ্যে প্লাজমা আছে, ফায়ার নেই। আগুন কি? আগুন হচ্ছে একটা গ্যাস যার টেম্পারেচার এতটা বেশি যে সেই গ্যাসটা লাইট এমিট করছে। এখানে কোনো গ্যাস নেই, এখানে সমস্ত কিছু আয়নিত অবস্থায় আছে, যেটাকে বলা হয় প্লাজমা স্টেট। এবং সূর্যের কালার হচ্ছে কিন্তু আসলে হোয়াইট। সূর্যের আলো যখন পৃথিবীতে এসে পৌঁছয়, তখন যে যে শর্ট ওয়েভলেন্থ লাইটগুলো, যেমন ধরো গ্রিন বা ব্লু, সেগুলো স্ক্যাটার হয়ে বেরিয়ে যায়, যার জন্য আমাদের মোটামুটিভাবে মনে হয় কিছুটা ইয়েলো, বা সকালে বা সন্ধ্যেতে বিকেলের দিকে যেটা মনে হয় অরেঞ্জ কালার। এনিওয়ে, এরপর প্রবলেম নাম্বার 9। তোমরা সকলেই ভাবো বা অনেকে ভাবো ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি আসলে একই জিনিস। এটা কিন্তু ঠিক নয়। আমরা দুটোকেই ডার্ক বলি, তার কারণ হচ্ছে দুটো সম্বন্ধে আমরা ক্লিয়ারলি জানি না, যেখানে এই দুটোর ইফেক্ট সম্পূর্ণরূপে আলাদা। ডার্ক ম্যাটার কি করে না, ডার্ক ম্যাটার গ্র্যাভিটি ক্রিয়েট করে, ডার্ক ম্যাটার অ্যাট্রাক্ট করে, যেখানে ডার্ক এনার্জি অ্যান্টি গ্র্যাভিটি ক্রিয়েট করে, এবং এই অ্যান্টি গ্র্যাভিটির জন্যই ইউনিভার্স আজ পর্যন্ত এক্সপানশন হয়ে চলেছে। তাছাড়া তো এত গ্যালাক্সি আছে, নিউটনের সময় এটা ধারণা ছিল যে যেহেতু এত গ্যালাক্সি আছে, সমস্ত গ্যালাক্সি একে অপরকে টেনে রেখেছে, অতএব নিশ্চয়ই ইউনিভার্স এক্সপ্যান্ড করছে না, ইউনিভার্স হচ্ছে স্ট্যাটিক। এবং সত্যি কথা বলতে আইনস্টাইনও প্রথমে বিশ্বাস করতেন ইউনিভার্স হচ্ছে স্ট্যাটিক। কেবলমাত্র এই ডার্ক ম্যাটারের জন্যই ইউনিভার্স, ডার্ক এনার্জির জন্য ইউনিভার্স এক্সপ্যান্ড করছে এবং ডার্ক ম্যাটার অ্যাট্রাক্ট করছে। আশা করি বুঝতে পেরেছো তফাৎটা কি। বেশ, হতে পারে এই দুটো হয়তো রিলেটেড, কিন্তু সেটা আমরা এখনো জানি না। এরপর প্রবলেম নাম্বার 10। প্রবলেম নাম্বার 10-এ বলছে, একজন অ্যাস্ট্রোনট ধরো স্পেসে আছে, সে তো ভেসে বেড়াচ্ছে স্পেসে। সেই ভেসে বেড়ানোর কারণ তোমরা যেটা মনে করো সেটা হচ্ছে আউটার স্পেসে বা মহাকাশে কোনো গ্র্যাভিটি নেই। কিন্তু তোমাদের ভাবা দরকার, গ্র্যাভিটি, পৃথিবীর গ্র্যাভিটির জন্যই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে। সূর্যের গ্র্যাভিটির জন্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে চলেছে। অতএব গ্র্যাভিটি এত তাড়াতাড়ি, এত শর্ট রেঞ্জ নয় যে পৃথিবী থেকে একটু দূরে গেলেই গ্র্যাভিটি শেষ হয়ে গেল। গ্র্যাভিটি কিন্তু সেখানে আছে। অতএব এই ধারণাটা ভুল। তাহলে ঠিক ধারণাটা কি? ওরা গ্র্যাভিটি ফিল করে না কেন? তার কারণ ওরা ফ্রি ফলিং কন্ডিশনে আছে। ঠিক যেমন একজন মানুষ যদি 8 তলা থেকে লাফ মারে নিচে, সেই লাফ মারার সময় সে নিজেকে হালকা মনে করবে, সে মনে করবে তার ওজন শূন্য, অতএব গ্র্যাভিটি কাজ করছে না। ঠিক এই ফ্রি ফলিং কন্ডিশনে ওরা সব সময় থাকে, যার জন্য ওরা গ্র্যাভিটিটা ফিল করে না। আশা করি বুঝতে পেরেছো। এখন ঠিক এই ফ্রি ফলিং এ যেহেতু গ্র্যাভিটি বোঝা যায় না, এই বিষয়টা ক্রিয়েট করা হয় এই প্লেনটাতে। এই প্লেনটার নাম হচ্ছে 0G। তোমরাও চাপতে পারো এই প্লেনটাতে। এই প্লেনটা কিছুক্ষণের জন্য ফ্রি ফল করে, এবং যেখানে অনেকক্ষণের জন্য তুমি গ্র্যাভিটি বিন্দু মাত্র ফিল করবে না। জিরো গ্র্যাভিটির যারা স্বাদ পেতে চাও, তারা এই প্লেনটাতে চড়ার ব্যবস্থা করতে পারো, অবশ্যই পরে ভবিষ্যৎকালে তোমরা যখন এস্টাবলিশড হবে তখন। বেশ, এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব আমাদের ফ্রি। আমাদের এই কথাগুলো শোনার জন্য অত্যন্ত ধন্যবাদ। আসি।